নিবিড়ের মুখ থেকে ছোটলোক শব্দটা বের হতে নিলেও মশিউর সাহেব তার হাত ধরে আটকে দিলেন। রিয়াজ সাহেবের হাসি খুশি মুখে গাম্ভীর্য ভর করল। থমথমে গলায় বললেন, আপনাদের আমার মেয়ের ছবি দেওয়া হয়েছে। এছাড়া বয়স বৃত্তান্ত সব আপনাদের সামনে নৈতিকতার সাথে তুলে ধরেছি। এখানে এসে আপনারা সুর বদলাচ্ছেন কেন? আমার মেয়েকে অপমান করতে তো আমন্ত্রণ জানায়নি আপনাদের। ঘটক হোসেন সাহেব ভোরকে চুপ করে বসে রইলেন। তিনি মুখ খুলতে পারছেন না। দুপাশ থেকেই তার সমান লাভবান হওয়ার সম্ভাবনা। সে আপাতত দেখতে চায় কার দল ভারী হবে, তাহলে সুযোগ বুঝে সেই দলেই ঢুকে পড়বে। পাত্রের মা মুখ ফসকে বলে বসলেন, ছবিতে তো আরো জোয়ান লাগছিল। এবার নিবিড় মুখ খুলল, আমাদেরও তো বলা হয়েছিল আপনার ছেলে ফিটফাট, তাহলে এর বয়স এত বেশি কেন? মাথায় চুল এত কম কেন? বেটে কেন? আবার দেখছি ভুঁড়িও আছে। কয় বেলা করে ভাত খাওয়াতেন? অপমানে মুখ থমথমে হয়ে গেল পাত্রের। আগে দেখতো পাত্রীদের বিচার করা হয়, পাত্রের যত টাকা তার চাহিদাও তত বেশি। সেখানে আজ নতুন নিয়ম দেখছে। পাত্র বলল, নিজের পছন্দে বিয়ে করাটা তো নিশ্চয়ই অপরাধ নয়। অপরাধ না, তবে একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করা চরম নোংরামি। আজ এভাবে আরেকজনের উপর নজর দিচ্ছেন, বিয়ের পর পরকীয়া করবেন না তার কি গ্যারান্টি? মুখ সামলে কথা বলুন। নিবিড় গাছাড়া ভাব নিয়ে একইভাবে চল শক্ত করে বলল, মাই ফুট। আপনাদের যে মানসিকতাতে ঢের সমস্যা আছে তা আমাদের বোঝা হয়ে গেছে। যেহেতু আমাদের পাত্রের মূল্যবান সময় নষ্ট করেছেন, সেই অনুযায়ী সালামি দিন আর বিদায় হন। পাত্র রেগে গেল। চ্যাংরা পোলা তারে হুমকি ধামকি দেয়? তার মার্কেটে দুটো দোকান আছে, বেশ ভালো টাকা ইনকাম তার। এই ছেলের কি যোগ্যতা তাকে অসম্মান অপমান করার? সে উঠে দাঁড়িয়ে বলল, তুই কে রে, চিনোস আমারে? নিবিড়ও উঠে দাঁড়ায়। তার লম্বাটে দেহের কাছে মোটামুটি ভুঁড়িওয়ালা পাত্রকে বেড়াল ব্যতীত কিছুই মনে হলো না। নিবিড় গলায় তেজ ফুটিয়ে নিজের আগাগোড়া পরিচয় দিল। দাঁতে দাঁত চেপে বলল, আমার নাম লেফটেন্যান্ট নিবিড় ইশতিয়াক। নামটা ভুলে যাবি না। কোন এলাকায় কি অবস্থায় আছিস সব জেনে নিলে তুই খতম। মশিউর সাহেবও গম্ভীর গলায় নিজের পরিচয় দিলেন। বাপ ছেলের পরিচয় শুনে পাত্র গুটিয়ে গেল। সে যে জমের কবলে পড়েছে তা বুঝতে বাকি নেই। নিবিড় এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলেন, সালামিটা দিন আর বিদায় হন। এই বাড়ি তো দূর, বেলতুলির ত্রিসীমানাতেও যেন আর না দেখি। ভদ্রমহিলা রেগে গেলেন, তুমি তো আস্ত একটা নাবিক, সারা মাস সমুদ্রের মাঝখানে গিয়ে মরে থাকো। তোমার সাহস আন্টি? আপনি বড় বলে সম্মান দিচ্ছি, অথচ এখানকার সবাই জানে নিবিড় ইশতিয়াকের ব্যবহার সম্পর্কে। আমার মুখও অসম্ভব লাগামহীন। সমুদ্রের মাঝখানে থাকলেও লাঠি দিয়ে পিটিয়ে কিভাবে কাকে সোজা করতে হয় তা আমার ভালোই জানা আছে। ভদ্রমহিলার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পাত্র একদমই নিভে গেছে। সে পুরুষ মানুষ, এক পুরুষ আরেক পুরুষের ভাবভঙ্গি বোঝে। এই নেভিশালায় যে এক শব্দ মিথ্যে বলছে না তাও সে ঢের টের পাচ্ছে। শুকনো গলাটা লালা দিয়ে ভিজিয়ে দ্রুত মাকে খোঁচালো। ভদ্রমহিলা বাধ্য হয়ে 500 টাকা ধরিয়ে দিলেন রিমঝিমকে। এত অপমানের পর 500 টাকা তো দূর, 1 টাকা দেওয়ারও ইচ্ছে ছিল না। যাওয়ার আগে বলে গেল, দেখবো নে আপনাদের বুড়ি মেয়ের জন্য ঘোড়ায় চড়ে কোন রাজপুত্র আসে। নিবিড় চেঁচালো, লিভ। পরপর ঘটকের দিকে রক্তচক্ষু নজরে তাকালো, যেন ঘটককে বলছেন দেখে নেবেন। ঘটকও সেই উত্তরে নিজের অসহায়ত্ব বোঝাতে চাইলেন। মহিলারা বিদায় হতেই হোসেন মিয়া একটা বিস্কুট হাতে তুলে নিল। তা দেখে রিয়াজ সাহেব কাটকাট গলায় বললেন, বিস্কিটটা হাতে নিয়ে বিদায় হন ঘটক সাহেব, আপনার হিসাব তো পরে নিচ্ছি। ঘটক যাওয়ার পরপরই এসা হামলে পড়ল মেহমানদের খাবারের ওপর। সে মিষ্টির বাটি থেকে এক কামড়ে অর্ধেক গিলে নিল। জুনায়েদ বলেছে তার জন্য ঝাল চানাচুরের প্লেটটা নিয়ে যেতে। এসা বাধ্য মেয়ের মতো দ্রুত করে প্লেটটা নিয়ে জুনায়েদের ঘরের দিকে ছুটল। ভাইয়ের থেকে যে তার এখনো ললিপপ পাওয়া বাকি। মৌ চুপ করে ঘরে চলে গেল, তার মন ভার। নিবিড় চলে যাওয়া ধরতেই রিমঝিম পিছু ডাকলো। নিবিড় দাঁড়াতেই রিমঝিম এগিয়ে এসে বলল, ভাইয়া কামরুলকে বলবেন 10 প্যাকেট বিরিয়ানি এনে দিতে। রিমঝিম নিজের হাতের টাকাটা গুছিয়ে দিতে চাইলো, কিন্তু নিবিড় নিতে চাইলো না। টাকার দরকার নেই, আমি পাঠিয়ে দেব। না না ভাইয়া, আমি এই টাকা হাতে রাখতে চাচ্ছি না, তার চেয়ে বরং খেয়ে উড়িয়ে দেই, আমি আরো কিছু টাকা অ্যাড করছি। নিবিড় চুপ করে টাকাটা নিয়ে বলল, আর অ্যাড করতে হবে না বলেই নিবিড় চলে গেল। এই ঘটনা রিমঝিমের জন্য অপমানজনক হলেও যখন সবাই মিলে তার পাশে দাঁড়ালো তার কিছুটা নির্ভার লাগলো। রাজিয়া শেখকে এই ঘটনায় হতাশ দেখালেও মেয়েকে কিছুই বললেন না। উল্টো তিনি বিড়বিড় করে বলছেন, কি ছোটলোক পরিবার, ভাগ্যিস আগে থেকে আসল রূপ দেখে নিয়েছি। রিমঝিম গেল মৌয়ের কাছে। মৌয়ের মুখ ভার দেখে রিমঝিম বলল, মন খারাপ কেন আমার জন্যে? রিমঝিম মৌয়ের মাথায় এক চড় দিয়ে বলল, তুই কখনো ভালো হবি না? এই যে সারাদিন খাটলি, এখন নিজেকে দোষারোপ করছিস কেন? তুই নিজেও জানিস এখানে তোর কোনো দোষ নেই। এরা এত জঘন্য কেন আপা? তুমি কি কম সুন্দর? একসময় কত শত প্রেমের প্রস্তাব পেয়েছ, এলাকার কেউই তোমার পিছে ঘুরতে বাদ রাখেনি। আব্বাও কত শত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, আর এরা কি না তোমাকে অসুন্দর বলল? রিমঝিম হাসলো। জীবনে কালো অধ্যায় থাকলে সৌন্দর্য কোথায় যেন গুটিয়ে যায় রে মৌ। তাদের কথার মাঝে এসে আসলো। ভীষণ ব্যস্ত গলায় বলল, আপা শ্যামাইয়ের বাটিটা কইরে 2 বাটি দাও, আমি আর জুনায়েদ ভাইয়া মিলে খাবো। মৌ চোখ গরম করে তাকালো। এসা তা মোটেও ভ্রুক্ষেপ না করে বলল, মেহমান তো চলে গেছে, খাবার নষ্ট হওয়ার আগেই আমরা দুজনে খেয়ে দিয়ে শেষ করে ফেলবো।
রিমঝিম হো হো করে হেসে দিল। অথচ আগে রাগ দেখাতো রিমঝিম, এখন সে হাসছে। আর খিটখিটে মেজাজের হয়ে গেছে মৌ। কামরুল এসেছে শুনে রিমঝিম এসার সাথে বেরিয়ে যায়। এদিকে মৌ নীরবে নিবিড়ের কথা ভেবে যাচ্ছে, লোকটা কিভাবে তার মনের কথাগুলো ওই জঘন্য লোকদের শুনিয়ে দিল। এমন শ্বশুরবাড়ি রিমঝিমের ভাগ্যে পড়লে তাকে ইহকালে জাহান্নাম দেখতে হতো। মৌয়ের কথা ছিল নিবিড়ের প্রতি তার মুগ্ধ হওয়া, কৃতজ্ঞতা আসলেও মুগ্ধতা আসছে না। তার জায়গায় হাফসা থাকলে হয়তো নির্ঘাত প্রেমে পড়ে যেত। কিন্তু মৌ জানে আজ নিবিড় ভালো, ঠিকই আগামীকাল কিছু না কিছু করে আবারও দ্বন্দ্ব লাগিয়ে দেবে। এই লোকটা হাতে পায়ে বদলিয়েছে, বড় হওয়ায় মুখে কিছুটা লাগাম টেনেছে, কিন্তু তার ব্যবহার যে কতটা জঘন্য তা মৌ মৃত্যুর আগ অবধি মনে রাখবে। রিমঝিম কামরুলের সাথে 5 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে নিবিড়ের পরিবারের জন্য, সাথে 1 প্যাকেট কামরুলের জন্য। কামরুল বিরিয়ানি পেয়ে তো মহা খুশি। যাওয়ার আগে রিমঝিমকে বলে গেল, কাজ থাকলে কইবেন। জাবির গ্রাম থেকে এসেছে 2 দিন পর। বেলতুলিতে সে এক পুরাতন বাড়ির এক রুম নিয়ে ভাড়া থাকে। সারাদিন বখাটেপনা করবে আর সন্ধ্যার পর ক্যারাম খেলে বাজি জেতাই তার মূল ধান্দা। এছাড়াও স্থানীয় নেতাফেতাদের বিভিন্ন কাজ করে দিচ্ছে কিছু না কিছু। এরপর সেই কাজের ওপর ভিত্তি করে তার পকেট ভরে। তবে গুজবে আছে সে জুয়া খেলে, তবে সেটা কতটুকু সত্য তাও জানা। জাবিরের বয়স আনুমানিক 24। সবসময় নেতা নেতা ভাব নিয়ে ঘুরে বেড়ায়। গলায় রূপা রঙের চেইন, হাতে কি সব চেইন আংটি পরে ঘুরে বেড়ায়। সব সময় স্যান্ডো গেঞ্জির সাথে বিভিন্ন শার্ট পরে, শার্টের বোতাম সব সময় খোলা থাকে, ভেতর থেকে স্যান্ডো গেঞ্জি ভেসে আসে। এটাই নাকি জাবিরের স্টাইল, যার লুকেই তাকে সবাই এক নামে চেনে। জাবিরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সে আসার পর থেকেই তার দলের ছেলেরা মুখ উঁচিয়ে থাকে। এই তো মঞ্জু বলে উঠলো, আমাগলে গিয়া চমচম ঘি আনেন নাই ভাই? জাবির বিশ্রিয়ে গালি দিয়ে বলল, তোমাগলে গিয়া বালানুম, ঘরে কি বউ আসেনি যে ঘি দিয়া পরোটা ভাজ্যা খাওয়াইব? নিজেও খামু না, তগরেও খাইতে দিমু না। রিপন বলে উঠলো, কি যে কন ভাই, আমাগো ভাবি আছে না, ভাবি খাওয়াইব। জাবির মুখে হাসি ফুটায়, পরপর রিপনকে এক কিল দিয়ে বসে। গলায় ঝাঁজ মিলিয়ে বলল, হ তোগো ভাবি তো বইয়া আছে আমার লেগা, 2 দিন দেখি নাই। পাখি কই উড়াল দিছে কে জানে। চিন্তা করেন না ভাই, আমরা আসি না। আমরা থাকতে ভাবিরে লয়ে উড়াল দিব এমন সাহস কার আছে? ভাবি আপনারই রইছে। মঞ্জুর কথাটা জাবিরের বেশ ভালো লাগলো। চা খাওয়ার টাকা ধরিয়ে দিয়ে বলল, থাক তোরা, আমি একটু তোগো ভাবির বাড়ির সামনে থেকে ঘুরান দিয়ে আসি। মৌডার চেহারা দেখি না 2 দিন। হ আমগো আশিক ভাই, যান যান দেখা আহেন, তবে সাবধানে থাইকেন, এলাকার নেভিটাই আইছে। জাবিরের বুঝতে বাকি রইল না ওরা কার কথা বলছে। সে মাছি তাড়ানোর মতো ভান ধরে পুরাতন মডেলের বাইক নিয়ে আসলো মৌয়ের বাড়ির পেছনের রাস্তায়। এদিক থেকে মৌয়ের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়, আর সে জানে শেষ বিকেলের দিকে মৌ একবার হলেও ছাদে ওঠে। অবশেষে মৌকে সে দেখতে পেল। তার এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে মৌ। তার প্রেমে হাবুডুবু খাচ্ছে চরম বখাটে ছেলেটা। মৌ জাবিরকে দেখতেই তার আত্মা উড়ে গেল। সে দ্রুত রেলিং থেকে দূরে চলে গেল, জাবিরের দৃষ্টিসীমানার বাইরে। আবারও অজানা আতঙ্কে বুক ঢিপঢিপ করছে তার। এমন সময় নিবিড়দের ছাদে তার চোখ পড়ল। নিবিড় সাইনাকে কি নিয়ে যেন বকাঝকা করছে। মৌ মুখ বাঁকালো, না জানে এই বিচ্ছিরি লোকটার বউয়ের কপালে কোন দুঃখ আছে। মুহূর্তে নিবিড় মৌয়ের দিকে তাকালো। বড় তীক্ষ্ণ তেজি সেই নজর। সূর্যের শেষ রশিটা তখন নিবিড়ের ওপর গিয়ে পড়েছে। কামরুল হচ্ছে মুন্সিবাড়ির প্রধান কাজের ছেলে। ওকে 15 বছর থাকতেই মশিউর সাহেব এক চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছেন। কামরুল এই বংশেই আজীবন থেকে যাবে। তার সমস্ত খরচের ভার মশিউর সাহেবের ওপর, এরপর নিবিড়ের ঘাড়ে যাবে। তিনি ভেবেছিলেন কামরুল এই সুযোগের সদ্ব্যবহার করবে। সে পড়াশোনা করতে চাইবে। সে অনুযায়ী তিনি স্কুলও ঠিক করলেন। ঠিক ভর্তির আগ দিয়ে কামরুল যখন জানতে পারলো, সে সাথে সাথে নিষেধ করে দেয়। বলে, লেখাপড়া হইল মগজের বোঝা, কামকর্ম কহন আর স্কুলে সারেগো বেতের বাড়ি খামো কহন, পড়ার চাইতে কামলা দেওয়ান আসান। তার ভাষ্যমতে পড়াশোনা ছাড়াই যদি সব পায় তাহলে আলাদা করে পড়াশোনার কি দরকার। মশিউর সাহেবও আর ওকে কোনো কিছু নিয়ে জোর করলেন না। সোফিয়া খানমের কাজ হলেই হয়। তিনি এত কিছু নিয়ে ঘাটেননি কখনো। কিন্তু কামরুল এখন বেলতুলির প্রধান বার্তাবাহক হয়ে গেছে। তার অপর নাম কামরুল দুধ। এলাকার চিপাচাপা এই বাড়ি সেই বাড়ি সব খবর তার পেটে থাকে। তবে তার এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগানোর স্বভাব নেই। সে সর্বোচ্চ সোফিয়া খানমের বার্তা আরেক বাড়ি পৌঁছায়। আর যদি কেউ সোফিয়া খানমকে কিছু বলতে চায় তবে তার মাধ্যমে বার্তা পাঠায়। আজকে মুন্সিবাড়ির পরিবেশ গরম, গরম অবশ্য গতকাল থেকেই। সোফিয়া খানম খুব রেগে আছেন নিবিড়ের অন্যের ব্যাপারে নাক গলানো নিয়ে। এ নিয়ে মা ছেলের মাঝে 2 দফা লেগেও গেছে। আজও নাস্তার আগে আগে শুরু হয়ে গেছে। এই না বলেছিল বিসিএস ক্যাডার, তো এখন দোকানের মালিক হলো কি করে? আর যাই হোক, ওরা ওদের মেয়েকে যেখানে খুশি বিয়ে দেখ। তোর কি দরকার ছিল মাছ দিয়ে বাম হাত ঢুকানোর? ভালো মন্দ দিয়ে আমাদের তো কোনো কাজ নেই। মশিউর সাহেব সবে বাইরে থেকে হেঁটে এসেছেন। ছেলেও তার সাথেই বেরিয়েছিল, কিন্তু সে এখনো ফেরেনি। বাড়ি ফিরে স্ত্রীর একই বিষয়ে ঘ্যান ঘ্যান শুনে তিনি বিরক্ত হলেন। তোমার এই ঘ্যান ঘ্যান থামবে নাকি আবার বেরিয়ে যাব? হ্যাঁ, পারেন তো শুধু হুমকি দিতে। আপনাদের বাপ ছেলের ব্যাপারে কিছু বলার আমি কে?
তুমি অবশ্যই বলবে, তবে অযৌক্তিক কিছু নয়। আরেক বাড়ির মেয়ের খারাপ চাওয়া ঠিক না। সোফিয়া খানম বেশ ক্ষেপে গেলেন এবার। সে কখন আবার রিমঝিমের খারাপ চাইলো? সে শুধু চাচ্ছে না তার ঘরের পুরুষরা আরেক বাড়ির মেয়ের ব্যাপারে নাক গলাক। এছাড়া নিবিড়ের জন্য পাত্রীও ঠিক করা আছে। এসব শুনলে লোকে কি বলবে? কি বললেন? আমি খারাপ চাই? মশিউর সাহেব কথা বাড়াতে চাইলেন না। মহিলা মানুষের সাথে কথা বাড়ানো মানেই নিজের সময় বরবাদ করা। ওই সময়টা কাককে দেখে কাটালেও ভালো। তিনি তাই আঙিনায় ইজি চেয়ারে বসতে বসতে বললেন, চা করে দাও। সোফিয়া খানম ফুসতে ফুসতে রান্নাঘরে চলে গেলেন। মৌ বাসে উঠতেই সেইনার পাশে সিট পেল। সেইনাও একই বাসে স্কুলে যাচ্ছে। মেয়েটি বেশ সুন্দরী, স্কুল ইউনিফর্ম পরা, 2 কাঁধে 2 বেনি, ব্যাগটা তার কোলে। মৌ তার পাশে বসতেই সেইনা মুস্কি হেসে সালাম দিল। মৌ আপু, একা যাচ্ছ? হ্যাঁ, আম্মা বলেছে একা চলাফেরা শিখতে। তবুও কামরুল ভাই বাসে উঠিয়ে দেয়। মৌয়ের হঠাৎ গতকালকের কথা মনে পড়ে যায়। সে দেখেছিল নিবিড় তাকে বকছিল। মৌ বলছিল, গতকাল দেখলাম ছাদে নিবিড় ভাই তোমাকে বকছে, কিছু হয়েছে? বকার কথা শুনে সেইনার হাস্যোজ্জ্বল চেহারা নিমিষেই মিয়ে গেল। মুখ ছোট করে বলল, আর বলো না, ভাইয়া সব সময় কারণে অকারণে বকাবকি ছাড়া আর কি পারে। কেন? আরে গতকাল ছাদে আমি কাপড় তুলিনি, গাছে পানি দিচ্ছিলাম। কিছু গাছের মাটি ঠিক করতে গিয়ে শুকনো মাটি হাতে লেগেছিল। সেই অপরিচ্ছন্ন হাত দিয়ে পরিষ্কার কাপড়ে কেন ছুঁয়েছি সেই নিয়ে বকাঝকা। বলতো, এগুলো বকার কোনো কারণ? নিবিড় ভাই একদমই বদলায়নি। বদলিয়েছে। যে আগে 8টা থেকে 9টার আগে ঘুম থেকে উঠতো না, সে এখন কাক ডাকা ভোরে উঠে বসে থাকে। নিজে তো ওঠেই, আমাকেও টেনে উঠায়। ফ্যান বন্ধ করে দেয়, নামাজ শেষ করে ঘুমোতেও দেয় না। ঘুমালেই বলে ঠান্ডা পানি ঢেলে দিবে। কি যেন বলে, ও হ্যাঁ, ওয়ার্কআউট। সেটাও ভাইয়া রোজ করে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন? ভাইয়া এখন ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু বোঝে না। এটা করা যাবে না, সেটা করা যাবে না। তার এই নিত্য নিয়ম আমার জীবনটাকে পুড়ে ছাই করে দিচ্ছে। তোমাকে ওয়ার্কআউট করতে বলে? না, তবে পড়তে বসিয়ে দেয়। সেই না আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই স্কুল চলে আসে। মৌ তাকে সান্ত্বনা দেয়, পাগলের কথায় কান দিতে নেই, তুমি গিয়ে মন দিয়ে ক্লাস করো। সেই না চলে গেল। মৌ একাকী বসে বসে ভাবছে পূর্বের নিবিড়ের কথা। সেই নিবিড়ের স্বভাব ছিল ভিন্ন। তার ঘর অগোছালো, প্রায় জামা কাপড় নষ্ট করে বাড়ি ফিরত। খুব অপরিচ্ছন্ন আর দেমাগী ছিল সে। অবশ্য এখনো দেমাগী আছে, শুধু বদলেছে তার অপরিচ্ছন্ন স্বভাব। এখন নাকি পরিচ্ছন্নতার ভূত চেপেছে মাথায়। মেডিকেলের ভাষায় এটাকে একটা রোগ বলে। শুধু রোগের নামটাই সে ভুলে গিয়েছে। তবে মৌ নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া একদম পছন্দ করে না। একজন মানুষের তো নিজস্ব পছন্দের স্বাধীনতা থাকতেই পারে। মৌ নাক্কুসকে আপন মনে আওড়ালো, ডিসিপ্লিনের গুষ্টিতে কিল। সে ভার্সিটিতে এসে দেখলো হাফসা অস্থিরতায় হাঁসফাঁস করছে। মৌকে দেখতেই ছুটে এলো, কম্পিত হাতের চিঠিটা দেখিয়ে বলল, বলতো কে দিয়েছে এটা? মৌ চট করেই ধরতে পারে না। কে? কে আবার? আশিক। মৌ দেখলো হাফসা লাজে লাল হয়ে আছে। এর মানে কয়েকদিনের মধ্যে হাফসা নিবিড়কে ভুলে গেছে। বাহ, কি উন্নতি! হাফসা কাপা গলায় আওড়ালো, আশিক আমাকে প্রেমপত্র পাঠিয়েছে মৌ, আমাকে। মৌ হাই তুলে বলল, তো? মৌয়ের মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেস দেখা গেল না। হাফসা এতক্ষণ পেটে যা জমিয়ে রেখেছিল সব ফুস হয়ে গেল তার অনাগ্রহে। এমন দায়সারা ভাব করছিস কেন? আশিক ভালো ছেলে হলে অবশ্যই আগ্রহ পেতাম। তুইও জানিস, আমিও জানি ও কেমন। তখনই পেছন থেকে আশিক ডাকলো, হাফসা। হাফসা চমকে পিছনে ফিরে তাকায়। আশিক চমৎকার হাসি দিয়ে দাঁড়ালো। হাফসা মুহূর্তেই গলে গেল, নার্ভাস হয়ে গেল। বলল, জি। আশিককে অপ্রস্তুত দেখালো। সে 2 বান্ধবীকেই দেখলো। নিখুঁতভাবে পরিস্থিতি সামলে বলল, ক্লাস শেষে কোথাও বসি? জি নিশ্চয়ই। আশিক চলে গেল। 2 ক্লাস শেষ হতেই সত্যি সত্যি হাফসা তার সাথে দেখা করতে চলে গেল। আর এই ব্রেক টাইমে মৌ ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছিল। তবে সিঁড়ির মুখে নিবিড়ের সাথে অনাকাঙ্ক্ষিত দেখা। মৌ চমকে তাকায় নিবিড়ের দিকে। নিবিড় হঠাৎ এই সময়? সে রূপালী রঙের টি শার্ট আর কালো প্যান্ট পরা। নিবিড় আগে থেকেই লাইট বা চোখে লাগে এমন রং পছন্দ করে না। তাই তার আলমারিতে সব গাঢ় রঙের কাপড় সংগ্রহীত। প্রতিবারের মতোই তার চুল সেট। এই চুল কখনো 1 ইঞ্চিও বড় হতে দেখেনি সে। মৌ অস্ফুট স্বরে বলল, আপনি? নিবিড় তার চোখ নামিয়ে মৌয়ের দিকে তাকালো। তার মধ্যে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। প্রতিবারের মতো খসখসে গলায় বলল, কাজ থাকতে পারে না? মৌয়ের হঠাৎ মনে পড়লো রত্নাও ইউনিভার্সিটিতেই পড়ে। মৌ তাই ধরে নিল ও হবু বউয়ের সাথে। নিবিড় মৌয়ের কথার শেষ না শুনেই চলে গেল। মৌ হতভম্ব। সে দেখলো নিবিড় সোজা প্রিন্সিপালের কক্ষে নক করে ঢুকে গেছে। ও আচ্ছা, ডিসিপ্লিন সাহেব তবে রত্নার জন্য আসেনি। মৌ একটা জিনিস খেয়াল করেছে, নিবিড় রত্নাকে নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। এমনও শুনিনি রত্না নিবিড় কোথাও আলাদা করে বসে কথা বলেছে। অথচ আজকাল কে না দেখা করে, ঘুরে বেড়ায়। নিবিড়ের মধ্যে আসলে কোনো রসকস নেই। ভেতরের কাহিনী কি কে জানে। ফেরার পথে মৌ ঝালমুড়ি খাওয়ার জন্য এলো। তার পাশে হাফসা। হাফসা লাজুক গলায় বলল, উনি বলেছে উনি মেয়েদের দিকে চোখ তুলে তাকানো ছেড়ে দিয়েছে। আমি নাকি তার পছন্দ এখন।
মৌ কোনো কথা না বলে ঝালমুড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, মামা 5 টাকার ঝালমুড়ি দিন তো। তখনই কোত্থেকে জাবির এসে হাজির হয়, সাথে রিপন। জাবির বলল, যা চাই দেন, টাকা আমি দিমু, ম্যাডামের থেকে টাকা নিবেন না। মৌ ঘাবড়ে গেল জাবিরকে এখানে দেখে। মৌ হাফসার হাত ধরে বলল, আজ ঝালমুড়ি খাবো না, হাফসা চল। মৌ চলে যেতে নিলে জাবির পিছু ডাকলো, এমনে চলে যেতেছো কেন পরি? কেমন আছে জিগাইবা না? কতদিন পর তোমার জাবিরে দেখতেছো? মৌ একটুও দাঁড়ালো না, হাফসার হাত ধরে টেনে রিকশায় উঠে গেল। জাবির হাসলো মৌয়ের চলে যাওয়া দেখে, তবে সে পিছু নিল না। জাবির বলল, ম্যাডাম গেছে গা, যাক আমরাই খামু এখন ঝালমুড়ি, দেহি বানান 10 টাকা করে 2টা। রিপন পাশ থেকে বলল, ভাবি লজ্জা পাইছে ভাই। পাইব না কে? ভয় লজ্জা পাই দেখেই তো জাবির ওরে পছন্দ করছে। ওর ভয়টা দেখলেও আমার মেলা ভালো লাগে রে রিপন। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।